দ্য মেলোডি। দার্জিলিংয়ের কাছে একটা ছোট শহরে সাইমন পেরেরা থাকতেন, একজন রিটায়ার্ড স্কুল শিক্ষক, সকলের প্রিয় মানুষ। অবসর নেওয়ার পর তিনি ফিরে এসেছিলেন তার পৈতৃক বাড়িতে শান্তিতে দিন কাটাবেন বলে। তাই সেই বাড়ির স্টোররুমেই তার আত্মহত্যার খবর সবাইকে মর্মাহত করল। পুলিশ একটা নোট পেল, তাতে লেখা ছিল, আমাকে গায়ক দলকে চিরতরে চুপ করাতে হবে, আমাকে ক্ষমা করো। কেউ বুঝল না এর মানে। সবাই বলল হঠাৎ পাগল হয়ে গিয়েছিলেন। সাইমনের ছোট ভাই স্যামুয়েল কলকাতা থেকে এলো বাড়ির জিনিসপত্র গুছিয়ে নিতে। স্যামুয়েল তার ভাইয়ের চেয়ে ভিন্ন ছিল, একটু রুহু, কঠিন জীবন কাটানো মানুষ। সে যেই না বাড়িতে ঢুকল, অমনি একটা গুরুগম্ভীর ভাব অনুভব করল। সে অদ্ভুত জিনিসগুলো দেখল। প্রতিটা জানালার নিচে লবণের দাগ, দরজার ওপরে পেরেক দিয়ে আটা ছোট ছোট লোহার ক্রস, সব আয়নাই কাপড় দিয়ে ঢাকা। কৌতূহলী হয়ে স্যামুয়েল তার দাদার জিনিসপত্র দেখতে শুরু করল। সে একটা ডায়েরি পেল। প্রথম দিকের পাতাগুলো ছিল সুখের, অবসর জীবনের শান্তির কথা, কিন্তু আস্তে আস্তে লেখা বদলে গেল। সাইমন লিখতে শুরু করলেন দেয়ালের ভেতর আওয়াজের কথা। ইঁদুর নয়, ফিসফিসানি, ছোট্ট শিশুদের ফিসফিসানি। তিনি তাদের ডাকতেন গায়ক দল। তিনি লিখেছিলেন, এরা অনেক বছর আগে মারা যাওয়া শিশুদের ভূত, যারা এখানকার জমিতে মহামারী বা দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারা খেলাধুলা বা হাসি ঠাট্টা করত না, তারা শুধু দেখত আর নানা কথা বারবার বলতো। স্যামুয়েল ছিল বাস্তববাদী মানুষ। সে ভাবল তার দাদার বুদ্ধিভ্রষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু সেই রাতে যখন সে ঘুমোবার চেষ্টা করছে, তখনই সে তাদের শুনতে পেল। অন্ধকারে ক্ষীণ শিশুর কণ্ঠস্বর। একটা কণ্ঠ ফিসফিস করে বলল, ও দোকান থেকে একটা বই চুরি করেছিল। আরেকটা বলল, ও ভাঙা ফুলদানির ব্যাপারে মায়ের কাছে মিথ্যা বলেছিল। এগুলো ছিল সাইমনের ছোটবেলার ছোটখাটো অপরাধ বোধের কথা। এটা অবশ্য অশান্তিকর ছিল, কিন্তু স্যামুয়েল ভয় পায়নি, এখনো পর্যন্ত নয়। পরের দিন স্যামুয়েল স্টাডি রুমে ছিল। সে আর সাইমনের একটা পুরনো ছবি দেখছিল, যখন তারা দুজনেই ছিল যুবক। ছবিটা তোলা হয়েছিল তাদের গ্রামের বাইরে একটা নদীর ধারে। ছবিটি দেখে 40 বছর ধরে চাপা দেওয়া একটা স্মৃতি তার মাথায় ভেসে উঠল। সেই স্মৃতি ছিল এক ব্যক্তির, এক স্থানীয় ব্যবসায়ীর, যে তাদের পরিবারকে ঠকিয়েছিল। তারা তাকে সেই নদীর ধারে জব্দ করেছিল। ঝগড়া মারামারিতে পরিণত হলো। একটা ধাক্কা, লোকটি পিছলে পড়ে গেল, তার মাথায় পাথরে লাগলো, আর সে নদীর স্রোতে ভেসে গেল। তারা কাউকে বলেনি। তারা ভান করেছিল যে লোকটি শহর ছেড়ে চলে গেছে। এটা ছিল তাদের গোপন রহস্য, সেই অপরাধ যা তাদের চিরকালের জন্য বেঁধে রেখেছিল। এই স্মৃতি স্যামুয়েলের মাথায় ভর করতেই একটা নতুন ফিসফিসানি শব্দ বাতাসে কেটে বয়ে গেল, স্পষ্ট আর ঠান্ডা, যেন তার কানেই বলা হলো। নদীর ভেতর সেই মানুষটা বলল, সে আর একা নেই। স্যামুয়েলের শির দাঁড়ায় বরফ বরফ হয়ে গেল। গায়ক দল জেনে গিয়েছিল। তারা শুধু ছেলেবেলার ছোটখাটো সিক্রেটস বারবার করছিল না, তারা তার মনের ভেতর দেখতে পেরেছিল। তারা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কাজটা দেখতে পেরেছিল। এটাই সাইমনকে আত্মহত্যায় ঠেলে দিয়েছিল। শুধু ফিসফিসানি নয়, বরং তার সবচেয়ে নৃশংস গোপন অপরাধ বোধের নিরন্তর প্রতিধ্বনি। ভয়ে আতঙ্কে স্যামুয়েল স্টাডিরুম থেকে ছুটে বেরিয়ে মূল হলঘরে এলো। সে তার দাদা যে কাঠের বিমের সাথে ঝুলে মারা গিয়েছিলেন সেটার দিকে তাকালো। সে রেগে গিয়েছিল, ভয় পেয়েছিল, হতভম্ব হয়ে গিয়েছিল। তখনই সে তাদের দেখতে পেল। তারা ছিল অস্পষ্ট, যেন গরম বাতাসের কম্পন বিমের ওপর বসে আছে। অসংখ্য অস্পষ্ট, শিশুর মতো আকৃতি।
বাতাস ভরে গেল অগণিত ফিসফিসানির মৃদু ঘূর্ণিঝড়ের মতো শব্দে। তারপর হঠাৎ করেই সব ফিসফিসানি থেমে গেল। নিঃশব্দটা হয়ে উঠল ভয়ানক। সবগুলো অস্পষ্ট। জলজলে মাথা স্যামুয়েলের দিকে ঘুরল। তাদের মুখহীন আকৃতি যেন তার ভেতর পর্যন্ত দেখতে পেল। তারপর সবাই একসাথে তারা হাসল। স্যামুয়েল সেদিনই সেই বাড়ি আর শহর ছেড়ে চলে গেল। সে কলকাতায় ফিরে গেল, অতীত থেকে দূরে পালাতে। কিন্তু সে ভুল করেছিল। সে গায়ক দলকে ছাড়াতে পারেনি। দেখুন, একটা গায়ক দলকে গান গাইতে হয়, আর সাইমন চলে যাওয়ায় তারা একজন নতুন গায়ক পেয়ে গিয়েছিল। এখন তার শহরের ফ্ল্যাটের নিস্তব্ধতায় স্যামুয়েল তাদের শুনতে পায়, পাখার হুমড়িতে, নলের ফোঁটায়, রাতের নিশ্চুপতায়। তারা সব সময় তার সঙ্গে আছে, তার গোপন কথা তার কাছেই ফিরিয়ে দিচ্ছে, সেই অপরাধের চিরস্থায়ী স্মৃতি যা সে কখনোই স্বীকার করতে পারবে না। স্যামুয়েল পেরেরার জন্য গায়ক দল কখনোই চুপ হবে না।